experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কোথায় কোথায় লেগেছে সুলতান? বলে খুব ব্যথা করছে এরি। ব্যথাতুর কণ্ঠ সুলতানের। মুহূর্তেই ছলে ছলে করে উঠল বেগমের দৃষ্টি। সন্দেহের পরিবর্তে উপচে পড়ল মায়া। কপালে আলতো হাত ছুঁয়ে বলল, কিছুই হবে না সুলতান, এক্ষুনি ঠিক হয়ে যাবে। জোর গলায় মাহতাবের উদ্দেশ্যে বলল, চিকিৎসার ব্যবস্থা করো দ্রুত। খপ করে মেঝে থেকে চাবির গোছা তুলে সর্বশক্তি থেকে ছুঁড়ে মারল আহত জিদানের দিকে। ক্ষতবিক্ষত স্থানে আস্ত চাবির গোছা সজোরে আছড়ে পড়াতে আর্তনাদ করে উঠল জিদান। চমকালো সৈনিকেরা। বিন্দুমাত্র আক্রোশ মিটল না বেগমের। ক্রোধে ফেটে পড়ছে সে। রাগে হিতাহিত জ্ঞান ভুলে তেড়ে গেল কারাগারের দিকে। লোহার শিক খামচে ধরে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে গর্জে উঠল, প্রাণে মেরে দেব তাকে। বেগমের এমন প্রতিক্রিয়া বিস্মিত করল মাহতাবকে। হুট করে যেন পুরো পরিস্থিতি বদলে গেছে। সুলতানের দিকে লক্ষ্য করে দেখল তার মুখে ব্যথার কোনো ছাপই নেই, বরং বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে জিদানের দিকে। সুলতানকে নিয়ে চলে গেছে বেগম, কিন্তু বিপাকে পড়েছে মাহতাব। হই হট্টগোলের মাঝে কখন যে পেছনে জার্নাব এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। তার ধারণা ঠিক হলে জার্নাব সুলতানের হাতের রক্ত লুকিয়ে সেই রক্ত মুছে ফেলা সব কিছুই দেখেছে। কি বলবে বুঝে আসলো না মাহতাবের। রাগান্বিত মুখে এগিয়ে এলো জার্নাব। চিরপরিচিত শান্ত স্বভাব ছেড়ে সামান্য উচ্চস্বরে বলল, কি হচ্ছিল এখানে? কই কিছু না তো। সবাই মিথ্যাবাদী। আমি দেখেছি তুমি লুকিয়ে সুলতানের হাতের রক্ত মুছেছ। তার মানে জিদানকে সুলতানই মেরেছে। তুমি হয়তো ভুল দেখেছো জুই। আবার মিথ্যে কথা বলছো? চোখ রাগালো জার্নাব। হার মানতে হলো মাহতাবকে। হতাশ স্বরে বলল, তুমি আমার এখন রুদ্রমূর্তি ধারণ করো না, এমনি খুব জ্বালায় আছে। আমাকে সব খুলে বলো, মিথ্যা কথা বলবে না একদম। সুলতানের সাথে থেকে তুমিও দেখছি ঝাঁঝাল হয়ে গেছো। কি বললে? মাথা চুলকাচ্ছে মাহতাব। উপলব্ধি করতে পারলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আফসোসের সুরে বলল, এখানে বললে সুলতানা কোনোভাবে যদি শুনে ফেলে তাহলে সুলতান আমার কর্তান নিয়ে নেবেন। আমি বুঝতে পারছি এই লুকোচুরি খেলাতে আমাকে সবার আগে বলি চড়তে হবে। তুমি বলবে কিনা? দৃঢ় কণ্ঠ জার্নাবের। বাধ্য হয়ে সুলতানের হিংস্রতা থেকে শুরু করে তার অসীম ভালোবাসা সব কিছুই খুলে বলল মাহতাব। জার্নাব হতবাক হয়ে শুধালো, তার মানে সুলতান জানে জিদান নোংরা ব্যবহার করেছিল আমাদের সাথে? হ্যাঁ, সুলতানের ফিরে আসার পরেই সমস্ত খোঁজ খবর নিয়েছে সুলতান। তাহলে ঠিকই করেছে, ওই বেটাকে মারাই উচিত। কম জ্বালায়নি আমাদেরকে। মৃদু স্বরে হাসলো মাহতাব। দুষ্টুমির স্বরে বলল, তুমি তো ঝাঁঝাল হয়ে যাচ্ছ জুই। চোখ ছোট ছোট করে তাকালো জার্নাব। বিস্মিত কণ্ঠে বলল, ঝাঁঝালো। কিন্তু মাঝে মাঝে বোকা বোকা কথা বলে আমার মাথা ছড়িয়ে দাও। আরো বুদ্ধিমান হতে হবে তোমাকে। সমস্ত কথা একটু দেরিতেই বোঝো তুমি। ঘুরিয়ে ফিরিয়ে তুমি আমাকে বুদ্ধ বলছো আসমাইন? বোকার মতো বলে বসলো জার্নাব। এবার নিজের হাসি চেপে রাখতে অক্ষম হলো মাহতাব। ঠোঁট চেপে রাখলেও হাসির আভাস ফুটে উঠল মুখভঙ্গিতে। দেখতে রেগে গেল জার্নাব। স্বর পাল্টে রাগান্বিত হয়ে বলল, কিন্তু তোমরা জোবিয়াকে মিথ্যা কথা বলে ধোকার মাঝে রাখছো। বলে দেবো আমি, নাহলে হুট করে জানতে পারলে প্রলয় বয়ে যাবে। আরে না, তুমি পাপ কাজ কেন করবে? সময় হলে সুলতানে বুঝিয়ে বলবে। তুমি বলতে গেলে খেটে যাবে। সুলতান আরামসে আস্তে ধীরে ভালোবেসে বুঝিয়ে দেবে। খবরদার, পাকামো করেছো তো। শাসিয়ে উঠল মাহতাব। নিজে তো অনেক বুদ্ধিমান, তাহলে বণিককে এনেছো কেন মহলে? খুনোখুনি বাঁধলে ঠেকাবে তুমি? তোমার আর সুলতানের মাঝে পড়ে বেচারা বণিক শুধু শুধু প্রাণ হারাবে। সুলতান হুকুম দিলেই তো তুমি নাচতে নাচতে তলোয়ার নিয়ে হাঁটা ধরবে।
চিবিয়ে চিবিয়ে বলল জার্নাফ। আমলে নিল না মাহতাব, বরং খানিক ভাব নিয়ে বলল, আমি থাকতে এমন কিছু হবে না। সে বড় বীর। অপমানিত হলো মাহতাব। নিজ মনে আওড়ালো, জুঁইয়ের চোখে সে কি বীর নয়? নিজের বীরত্ব নিয়ে সমস্ত অহংকার যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল তার। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, সুলতানকে কি তোমার সুরেশের মনে হয়? শুধু শুধু কেন হত্যা করতে যাবে? তোর বেচারে বণিক সুলতানের দিকে আশিকের হাত না বাড়ালেই হয়। জার্নাফ রেগে মেগে আবারও কিছু বলতে নেবে তার পূর্বেই আকস্মাৎ কয়েক পা এগিয়ে এলো মাহতাব। চোখে চোখ রেখে অবাক হয়ে বলল, তোমায় আজ খুব সুন্দর লাগছে জুই। কি মেখেছ? অতিশয় বিরক্ত হলো জার্নাফ। মেখেছে মানেটা কি? সে কি সুন্দর নয়? মাহতাবকে কিছু না বলে গটগট করে চলে গেল সে। পেছন থেকে আহাম্মকের ন্যায় চেয়ে থাকলো মাহতাব। কি হচ্ছে এগুলো? যে যেভাবে পারছে তাকে ফেলে চলে যাচ্ছে, কখনো সুলতান, কখনো সুলতানা, আবার এখন জুই। অথচ তাদের আড়ালে আরও একজন ব্যক্তি সমস্ত ঘটনা নীরবে পর্যবেক্ষণ করছে। সবাই চলে গেলে অগোচরেই রেগে গেল সে। রাগ উপচে পড়ছে তার দৃষ্টিতে। হাত মুষ্টিবদ্ধ করে সজোরে দেয়ালে আঘাত করল। হাতের ব্যথা পরোয়া করল না মোটেও। অতিরিক্ত রাগে ক্ষেপে উঠল খানিকটা। বিড়বিড়িয়ে আওড়ালো, ভালোবাসার নাম করে ঠকাচ্ছ তোমরা। তোমাদের এই ধোকার খেলা কিছুতেই খেলতে দেব না আমি। শীঘ্রই প্রকাশ পাবে সব কিছু, তাতে প্রাণ গেলেও পরোয়া করি না আমি। সুলতানের কপালে রক্ত মুছে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে তাকে নিয়ে কামরায় ফিরছিল বেগম। ব্যথায় চোখ মুখ কুঁচকে রেখেছে সুলতান। তখন ততটা ব্যথা উপলব্ধি না হলেও এখন বেশ ব্যথা করছে। তার চেয়েও অধিক ব্যথা যেন বেগমের লেগেছে। মুখভঙ্গিতে কষ্টের ছাপ স্পষ্ট। ওষুধ লাগানো স্থানটাতে থেকে থেকে আলতো করে ফু দিচ্ছে সে। শরীরের ব্যথা থাকলেও মনে মনে প্রফুল্ল সুলতান। ঠোঁট গোল করে যখনই ফু দিচ্ছে বেগম, তখনই সে মুগ্ধ নয়নে চেয়ে দুনিয়াদারি ফুলেছে। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে আসা বাতাসটাকেও জান্নাত খুঁজে পাচ্ছে যেন সে। চেয়ে থাকতে থাকতেই নেশা ধরে যাচ্ছে নিমেষেই। তীব্র গতিতে থক থক করছে হৃদয়। চোখ কপালে তুলে চেয়ে রইল সুলতান। সে কি মুগ্ধতা সেই দৃষ্টিতে! হঠাৎ জান্নাতের দ্বার বন্ধ করে বড় নির্দয়ভাবে তাদের সামনে হাজির হলো সুলতানের মামা হাদিদ, ওয়াসিফা সুলতানের ছোট্ট ভাই। বিরক্ত হলেও প্রকাশ করল না সুলতান। বেগম বিনয়ী কণ্ঠে সালাম প্রদান করে শুধালো, খাওয়া দাওয়া করেছেন মামা? লোকটার মনে হয় পছন্দ হলো না তার কণ্ঠ। নিখুঁতভাবে উপেক্ষা করে সুলতানের উদ্দেশ্যে গম্ভীর করে বলল, শুনলাম বউয়ের জেদ রাখতে গিয়ে আসামির বাঁধন খুলে দিয়ে মার খেয়ে কপাল কেটে এসেছ। তার কথাতে স্পষ্ট বিদ্রুপের ছাপ। তবুও কিছু বলল না সুলতান। গুরুজনের সাথে অযথা কথার যুদ্ধ করার মানুষ সে নয়। সে হাসি মুখেই বলল, আপনি ভুল শুনেছেন মামা, তেমন কিছুই নয়। শুনেছি, ঠিকই শুনেছি। বউকে বেশি লাই দিয়ে মাথায় তুললে এরকমটাই হবে। রেগে গেল সুলতান। বহু কষ্টে নিজের আক্রোশ দমিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভালোবাসার মানুষকে লাই না দিলে আর ভালোবাসলাম কই। রাখো তোমার ভালোবাসা। জোয়ানকালে সবারই এমন আবেগ নাড়ানাড়ি করে। গ্রীষ্ম ফুরালে কৃষ্ণচূড়াও হেলায় পড়ে রয়। হেলায় পড়ে থেকে যদি আরো একটা গ্রীষ্ম পাওয়া যায়, তবে সেই হেলায় শুয়ে নেব আবারও লাল রঙে রেঙে ওঠার অপেক্ষায়। মুগ্ধ হয়ে শুনল বেগম। তবে রেগে গেল তার মামা শ্বশুর। রাগান্বিত স্বরে বলল, এই সাম্রাজ্যের সুলতান তুমি, কোনো কবি নও। এসব আলগা আধিক্যতা বাদ দিয়ে কঠোর হও। সবসময় নিজের মন মর্জি যে অন্যের উপর চাপিয়ে দেওয়া ছাড়া আর কি করে তোমার বউ? তাকে মাথায় তুলে এত নাচানাচির কি আছে? একটা সভ্য মেয়ে বিবাহ করলে এতদিন অন্তত এই সাম্রাজ্য তাদের উত্তরাধিকার পেত, একজন শেহজাদা পেত। রাগ মাথা চাড়া দিয়ে উঠতেই সুলতানের হাত আঁকড়ে ধরল বেগম। হাতে আলতো চাপ দিয়ে সংকেত দিল রাগ দমাতে। বাঁকা হাসল সুলতান। গর্বের সাথে বলল, আমার বেগমের গুণের শেষ নেই মামা। সে অস্ত্রবিদ্যায় অত্যাধিক পারদর্শী। যুদ্ধ কলা কৌশলে তাকে হারানো দায় হয়ে ওঠে। এসব সামান্য জিনিস সবাই পারে, এভাবে বুক ফুলিয়ে বলার কিছুই নেই। আপনি পারবেন?
হ্যাঁ, অবশ্যই পারবো। সামান্য নারীকে হারাতে আর কি পারদর্শিতা লাগে, যে কেউ পারবে। তাহলে হয়ে যাক তলোয়ারবাজি। মেয়ে মানুষের সাথে লড়তে বলছো আমাকে? আমার একটা মান সম্মান আছে। এক নিমিষেই হেরে যাবে তুচ্ছ মেয়ে মানুষ, তার সাথে আর কি লড়বো? তাচ্ছিল্যের স্বর তার। দমল না সুলতান। আজ যেন সে প্রমাণ করেই ছাড়বে তার অক্ষমতা। বিদ্রুপ করে বলল, ভয় পেয়ে গেলেন নাকি মামা? বীর পুরুষেরা লড়াই থেকে পিছিয়ে যায় না। আকস্মাৎ বেগম বলে উঠল, দুর্বলদের সাথে লড়ে নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছে নেই আমার। স্বেচ্ছায় যে ঘৃণ্য মানসিকতা বহন করতে চায় তাকে ফেরানো যায় না। কামরায় চলুন সুলতান। দেখো শাহজাইন, দেখো তোমার বইয়ের কথার কেমন ছিরি। তোমার সামনে কিভাবে অপমান করছে আমাকে। অপমান কোথায় করলাম মামা? বৃদ্ধকালে সকলকেই দুর্বল হতে হয়। জোয়ানকালে যে যতই বীর থাকুক না কেন, এতে এত আশ্চর্য হবার কিছুই নেই। তাছাড়া আপনার বয়স হয়েছে, সঠিক সময়ে বিবাহ করলে আপনার নাতিপুতি হয়ে যেত এতদিনে। এখন লড়াই করা শোভা পাবে না আপনার। অচিরেই হেরে গিয়ে দুর্বলতা প্রমাণিত হয়ে যাবে। শুনেছো শাহজাইন, কতটা অভদ্র এই মেয়ে। বিলাস, ঠোঁট কাটা, এমন মেয়ে আমি কোশমিন কালেও দেখিনি। বেগমকে ধমকে উঠল সুলতান। এলি, ভুলভাল কথা কেন বলছো মামাকে? সঠিক সময় বিবাহ হলে মামার নাতিপুতিরও বিবাহ হওয়ার সময় এসে যেত। এভাবে বুঝিয়ে বলবে তো? অযথা হিসাব ছাড়া কথা বলছো। বয়স হয়েছে তাতে কি? এখনো জোয়ান বীর আমার মামা। সে কি একবারও বলেছে যে লড়বে না? নিজের বীরত্ব অবশ্যই প্রকাশ করবে সে। এত দুর্বল ভেবো না আমার মামাকে তুমি। বরং তুমি ভয় পাও, ভালো করে প্রস্তুতি নাও লড়াইয়ের। মামার দিকে চেয়ে বলল, কিছু মনে করবেন না মামা, মেয়ে মানুষ তো, বোঝে কম। তাহলে ওই কথাই রইল, কাল লড়াই হবে খোলা ময়দানে। আপনি গিয়ে এখন বিশ্রাম করুন। কথাখানা বলেই আর কিছু বলার সুযোগ না দিয়েই বেগমকে নিয়ে কামরার দিকে হাঁটতে লাগলো সুলতান। হতবুদ্ধি নেয় চেয়ে থাকলো তার মামা। ভাগ্নে যে তাকে সুন্দর কথায় ফাঁসিয়ে দিয়ে গেছে ভালোই উপলব্ধি করতে পারল সে। তবুও সম্মান রক্ষার্থে কাল তাকে লড়তেই হবে। মেয়ে মানুষের সামনে তো আর নিজের ইজ্জত খোয়ানো যায় না। রাত নেমেছে কিছুক্ষণ পূর্বেই। তোহফাকে সকাল সকাল ঘুম থেকে পাড়িয়ে কামরা অন্ধকার করে পালঙ্কে বসে আছে বেগম। এমন সময়ে কোথা থেকে সুলতান এসে ধপ করে বসে পড়ল তার পাশে। খানিকটা চমকালেও নিজেকে স্বাভাবিক করে তুলল বেগম। নারাজ গলায় বলল, আপনি না একদম জাতা। কি দরকার ছিল মামাকে ওসব বলে চেতিয়ে তোলার? চেতিয়ে তুলব না বলছো? শুনলে না কত বড় বড় বাতেলা ঝাড়ছিল? বুড়াই বহিরা কালেও নারীদের সম্মান দিতে শিখলো না। ছোট থেকে দেখে আসছি তাকে। শুধু নিজের বোনদের ছাড়া সমস্ত নারীকে তুচ্ছ করে দেখে। শুধু বয়সে আমার বড় বলে বেঁচে গেল, না হলে আমার বেগমকে আজে বাজে কথা বলা, মুখ সেলাই করে দিতাম না আমি। গুরুজন বলে একটু ছাড় দিচ্ছি, কাল তুমি জিতে মুখ বন্ধ করে দেবে একদম। বলতে বলতে উঠে গিয়ে কামরার আলো জ্বালিয়ে দিল সে। আকস্মাৎ আলো চোখে পড়াতে চোখ খিঁচে বন্ধ করে নিল বেগম। ব্যস্ত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, হয়েছে, খুব ভালো করেছেন। এখন আলোটা বন্ধ করুন তো। একটু অন্ধকারে থাকতে ইচ্ছে করছে। আলোটারও ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে দিয়ে উচ্চস্বরে মাহতাবকে ডাকতে ডাকতে বেরিয়ে গেল সুলতান। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঝট করে বিশাল জানালার পর্দা সরিয়ে ঘাড় ঘুরিয়ে বেগমের দিকে তাকালো। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো এসে সোজা বেগমের মুখে লাগছে। সৌন্দর্য যেন মুহূর্তেই বেড়ে গিয়ে চরম শিখরে পৌঁছেছে। চমকে উঠল সুলতান। লাফিয়ে পালঙ্কে উঠে বসলো বেগমের সামনাসামনি। দু হাতের অজলা ভরে মুখটা তুলে সশব্দে বলে উঠল, মাশাআল্লাহ। হাসলো বেগম। জানালা দিয়ে বাইরে তাকাতে দূর দূরান্ত পর্যন্ত জ্যোৎস্নার আলো ব্যতীত কোনো কৃত্রিম আলো নজরে এলো না। কোথাও জ্বলছে না কোনো কৃত্রিম আলো। দৃশ্যটা মনোমুগ্ধকর হলেও অবাক হতে বাধ্য হলো বেগম। এই রাতের বেলা পুরো সাম্রাজ্য এমন অন্ধকারে ছেয়ে আছে কেন? মহলটাও বোধহয় অন্ধকার, কোথাও যেন কোনো আলো নেই। এমন তো হয় না কখনো। সে অবাক হয়ে শুধালো, সাম্রাজ্য এমন অন্ধকার কেন সুলতান? কেউ কি আজ আলো জ্বালায়নি? হুট করে সমস্ত আলো কি হলো? ভাবলেশীন হয়ে তার কোলে গা এলিয়ে দিল সুলতান।
সুন্দর স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি তো বললে আলো ভালো লাগছে না, অন্ধকারে থাকতে চাও, তাই সমস্ত আলো নিভিয়ে দিয়েছি। পুরো সাম্রাজ্য আজ অন্ধকার হয়ে বেগমের মন রক্ষার্থে মুশকুল, ঠিক আমার মতো। চমকে উঠল বেগম। তার সামান্য কথার এমন প্রতিক্রিয়া হবে জানলে সে কখনোই বলতো না। এই লোকটাও মাঝে মাঝে এমন সব কাজ করে, দিন দিন যেন পাগলামো বেড়েই যাচ্ছে। সে ব্যস্ত হয়ে বলল, সময় উল্টাপাল্টা কাজ করেন আপনি। আমি কামরার আলো নেভাতে বলেছি, পুরো সাম্রাজ্যের নয়। দ্রুত মাহতাবকে বলুন আলো জ্বালানোর ব্যবস্থা করতে। সকলের কত অসুবিধে হচ্ছে ভাবুন তো। কোলে শুয়ে থেকেই আবারও উচ্চস্বরে মাহতাবকে ডেকে উঠল সুলতান। মাহতাব, মাহতাব! প্রায় সঙ্গে সঙ্গে দাঁড়ের বাইরে থেকে ভেসে এলো মাহতাবের উদ্বেগ কণ্ঠস্বর। বুঝতে পেরেছি মহামান্য, এখনই আলো জ্বালানোর ব্যবস্থা করছে। আবারও ছুটল মাহতাব সেবকদের আলো জ্বালানোর নির্দেশ দিতে। সে জানতো এমনটা হবে, তাই আদেশ পাওয়ার আশায় এখানেই দাঁড়িয়েছিল সে। কিছুক্ষণের মধ্যেই ধপধপ করে আলো জ্বেলে উঠল সাম্রাজ্য জুড়ে। শুধু সুলতানের কামরাটাই অন্ধকার রইল। স্বস্তির শ্বাস ছাড়ল বেগম। সুলতানের মাথার পাগড়িটা খুলে দিল আলগোছে। চুলগুলোর মাঝে আলতো করে আঙুল চালিয়ে বলল, শুনুন। বলুন। ঝটপট উত্তর দিল সুলতান, অথচ তার কণ্ঠে রসিকতার ছাপ। আরে শুনুন না। আরে বলুন না। বিরক্ত হয়ে পড়ল বেগম। চুলগুলো শক্ত করে টেনে ধরে বলল, আপনি একদম আমার কথা মনোযোগ দিয়ে শোনেন না, মেজাজ খারাপ হয়। চট করে উঠে বসল সুলতান। বিস্মিত দৃষ্টিতে চেয়ে বলল, এটা তুমি কি বলছো এলি? তুমি যদি বলো আকাশ দিয়ে হাতি উড়ে উড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, সেটাও বউয়ের কবুল শোনার মতো মনোযোগ দিয়ে শুনি আমি। খিলখিলিয়ে হেসে উঠল বেগম। হাসতে হাসতে আছড়ে পড়ল সুলতানের বুকে। একটানে তার হিজাব খোলা চুলে হাত গলিয়ে বুকের সাথে গভীরভাবে চেপে ধরল সুলতান। নেশালো গলায় বলে উঠল, বুকের ব্যথা কমে গিয়েও দেখি মনের ব্যথা বেড়ে গেল। তৎক্ষণাৎ সেই হাসির শব্দে জ্বলে উঠল কারোর হৃদয়। জানালার ওপাশ থেকে সরে গেল একটি মানব মূর্তি। মান অভিমানের ভেলা ভাসিয়ে আবেশী সুমধুর একটি রাত পার হলো। ভোর রাতের ঘন অন্ধকারে নির্বাক প্রকৃতি, স্তব্ধ নির্জন মহল। আনাচে কানাচে গুটি কতক আলো জ্বলছে স্বল্প পরিসরে। শীতল দমকা অনিলে বিশাল জানালার পর্দাগুলো মৃদু বেগে নড়ছে। ফজরের আজান এখনো হয়নি, হতে বেশি দেরিও নেই বোধ হয়। পাহারারত সৈনিকেরা ঘুমে ঢুলুঢুলু। সুলতানের কামরার দ্বার শক্ত করে এঁটে দেওয়া, এমনকি জানালাটাও বন্ধ করে দিয়েছে সুলতান। সে চায় না বেগমের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো কোনো ঝিঝি পোকাও দেখুক, এতটাই আড়াল করতে চায় সে। হঠাৎ তন্দ্রা ছুটল বেগমের। ঢুলু ঢুলু চোখে নড়ে চড়ে উঠল সে। শরীরের ওপর থেকে চাদর সরাতে গিয়ে উপলব্ধি করল একটি বলিষ্ঠ হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হাতটা যে তার প্রাণপ্রিয় স্বামীর, সে কথা আর বুঝতে বাকি রইল না। প্রশান্তিতে চোখ মেলে তাকাতেই মুখের সম্মুখে ভেসে উঠল সুলতানের ঘুমন্ত মুখখানা। উস্কো শুষ্ক চুলগুলো কপাল ছুঁয়ে আছে। সুলতানের হাত সরিয়ে উঠে বসতে চাইল সে, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন দেখল সে নিজেই সুলতানের বুকে মাথা রেখে আরামসে ঘুমোচ্ছিল। না তো তার মাথা পালঙ্কে আছে, আর না তো সুলতানের মাথার নিচে বালিশ আছে। রাতে কখন যে সে সুলতানের উপর চড়াও হয়ে এভাবে ঘুমিয়ে পড়েছে মনে করতে পারল না। শরীরের উপর থেকে হাতটা সরিয়ে দিয়ে দ্রুত উঠে বসল সে। সলজ্জে ফিরে তাকালো সুলতানের উদম শরীরের দিকে। এই শরীর তাকে সম্মোহিত করার পূর্বেই আড়ষ্টতা ফিরে ধরল। লজ্জারা দল বেঁধে হানা দিল প্রথম রাতের মতোই। কাঁপা কাঁপা হাতে চাদর টেনে ঢেকে দিল সুলতানকে। লম্বা চুলগুলো দু হাতে খোপা করে আশেপাশে নজর বোলালো। পালঙ্কের একপাশে তার হিজাব পড়ে আছে, মাথার ওপাশে অযত্নে পড়ে রয়েছে সুলতানের পাগড়ি।
নিজের গাউন ঠিকঠাক করে উঠে দাঁড়ালো সে। দেখল সুলতানের পায়ের অর্ধেকটায় পালঙ্কের বাইরে ঝুলে আছে। হয়তো সে সুলতানের ওপর ঘুমিয়ে পড়েছিল বলেই মানুষটা তাকে না জাগিয়ে এভাবেই ঘুমিয়ে পড়েছে। বড্ড আফসোস হলো তার। এভাবে ঘুমিয়ে যদি শরীর ব্যথা হয় সুলতানের, কেন সে এত ঘুমকাতুরে হলো? সে ঠিকঠাকভাবে শুলেই তো আর এত কষ্ট করে ঘুমাতে হতো না মানুষটাকে। আলতো করে পা দুটো ধরে পালঙ্কে উঠিয়ে দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। একস্মাৎ অহংকার জন্মায় মনের কোণে। এই চুলগুলোর উপর শুধুই তার কর্তৃত্ব, সে ব্যতীত এগুলো ধরার ছোঁয়ার অধিকার নেই কারোরই। এই বলিষ্ঠ সুদর্শন মানুষটাও তার একান্ত। ভাবতেই সর্বাঙ্গ শিউরে উঠল আবেশে, অহংকারে। এই পুরুষটার যত ভালোবাসা, উন্মাদনা, পাগলামো সব কিছু শুধুই তাকেই ঘিরে। কি সমধুর এই অনুভূতি! কপালের ক্ষতের দিকে নজর পড়তে হতাশ হলো সে। কেন কষ্ট হলো বুকের মাঝে। আজকাল মানুষটা কেমন নির্দয় হয়ে উঠেছে। ভালোবাসার বুকে স্থান পেয়েছে হিংস্রতা। এটা যেন কোনো মতেই মানতে পারছে না সে। বারবার ফিরে পেতে চাইছে তার আগের সুলতানকে, যার বুকে ছিল অসীম মায়া। এক ফোঁটা নিষ্ঠুরতা সেখানে ঠাঁই পেত না। কি হতো তাদের জীবনটা আগের মতোই থাকলে? পারলে সে মুছে দিত দূরত্বের এই 2 বছর। একই সাম্রাজ্যে থেকেও সে একটা বার ছুঁয়ে দেখতে পারেনি তার পুরুষটাকে। বিরহে যখন এই মানুষটা কাতর, তখনও সে এসে বলতে পারেনি, আমি আছি সুলতান, আপনার খুব কাছেই আছি। কতটা যন্ত্রণা মিশে আছে সেই দিনগুলোতে। বুবুর অধিক ভালোবাসায় হয়তো বাঁচিয়ে রেখেছিল তাকে সেই দিনগুলোতে। নিজের স্বামীর বিবাহের ঘোষণা শুনেও চুপ থাকতে হয়েছে তাকে, অথচ হৃদয় তো বলছিল ধ্বংস করে দে সব কিছু। কোন সাহসে ওরা গলা উঁচিয়ে তোর পুরুষের বিবাহ ঘোষণা দেয়? অসহ্য যন্ত্রণা বুকের মাঝে দাফন করতে হয়েছে সেদিন। কি যে কষ্ট! কপালের ক্ষতটা কালচে হয়ে গেছে। সুন্দর মুখের মাঝে এই কালচে দাগটাও বড় সুন্দর লাগছে তার নিকট। চাঁদের কপালে কলঙ্ক লেগেছে যেন। ঝুঁকে পড়ে সেখানে অধর ছোঁয়ালো বেগম। ছলো ছলো চোখে অনিমেষ চেয়ে থাকলো কিছুক্ষণ। আচমকা নিজের উপরে বড্ড রাগ হলো। কেন সে জোর করে কারাগারে গেল? না গেলে তো এমন কিছু হতো না। পালঙ্কে এলিয়ে রাখা সুলতানের হাতটা নিজের মুঠোয় পড়ে শক্ত করে ধরল। সে জানে মিথ্যে বলেছে সুলতান। জিদানের শরীরে থাকা প্রতিটা আঘাত এই হাতেই সৃষ্ট। সৈনিকেরা জিদানকে আঘাত করেনি জেনেও কি নিখুঁত অভিনয়টাই না সে করেছে। সে তো জবান দিয়েছে সুলতানকে, কখনো যদি এই পুরুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি প্রমাণিত হয়, সেদিনও পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে এই হাতটাই ধরবে সে। সুলতানের মুখের দিকে চেয়ে রইল হতাশ দৃষ্টিতে। বিড়বিড়িয়ে বলল, রক্ত মুছে ফেললেই কি আঘাত বদলে যায় সুলতান? আপনার করা প্রতিটা আঘাতের পরিমাপ জানি আমি। আপনি কি করে ভাবলেন আমি বুঝবো না ওই আঘাত কার দ্বারা সৃষ্ট? বড্ড ভয় হয় সুলতান, যেন এই হাত কোনো নিকৃষ্ট অন্যায় করে বসে। এই হাত যে আমার ভীষণ প্রিয়। এই হাত দ্বারা কোনো অপরাধ হলে আমি সইব কি করে? এই হাতে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যে আমি ছাড়তে পারবো না হাতটা। ওই মনুষ্যত্ব বিলীন হলে শেষ হয়ে যাব নিজের ভেতরেই। সইতে পারবো না এই হাতের অপরাধ। আনমনে ঝাঁকড়া চুলগুলোর মাঝে আঙুল গলিয়ে দিতেই নড়ে চড়ে উঠল সুলতান। সচেতন দৃষ্টিতে চেয়ে হাত সরিয়ে নিল বেগম। পালঙ্ক ছেড়ে উঠে যাবে এমন সময় বন্ধ চোখে হাতড়ে হাতড়ে তার হাত টেনে ধরল সুলতান। টেনে নিল নিজের মাথার কাছে। ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, বলুন সুলতান। হাত বুলিয়ে দাও। নামাজের সময় হয়ে যাচ্ছে তো সুলতান। ধরফড়িয়ে উঠে বসল সুলতান। বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো? এত দ্রুত রাত শেষ হয়ে গেল? দ্রুত কোথায়? আমরা ঘুমোতেই তো দেরি করেছি কাল। থম মেরে কিছুক্ষণ বসে রইল সুলতান। ধ্যান ফেরার ভঙ্গিমায় বলল, ও হ্যাঁ, কাল তো আমরা। হন্তদন্ত হয়ে তার মুখ চেপে ধরল বেগম।
চোখ বড় বড় করে অতি বিস্ময় নিয়ে বলল, সকাল সকাল বেশরমের মতো কথা বললে তোফার কামরা চলে যাব কিন্তু আমি। নিয়ন্ত্রণ কিন্তু তুমিও হারিয়েছিলে, আমি তো শুধু ফায়দা লুটেছি। দুষ্টু হাসি তার অধরে। লজ্জায় মিয়ে গেল বেগম। সরে বসার চেষ্টা করে আড়ষ্ট গলায় বলল, যা তা বলতে শুরু করেছেন, ছি। কবজি চেপে ধরে আরো কাছে টেনে নিল সুলতান। তৈলাক্ত মুখে চকাশ করে চুম্বন করে বসল। ভ্রু কুচকাল বেগম। সরে বসে বিরক্ত স্বরে বলল, এটা কি করলেন? আরেকবার দেখতে চাইছো কি করলাম? পুরো মুখ তৈলাক্ত হয়ে আছে, দেখছেন না? তো সরে বসুন, মুখ ধোয়া হয়নি এখনো। ঘৃণা করছে না আপনার? না করছে না, কাছে এসো। না, আসবো না। দিনকে দিন ইতর বর্বর হয়ে যাচ্ছেন আপনি। ওকে ভালোবেসে কত সভ্য পুরুষ ইতর হয়ে গেল, আর আমি তো আরো বেশি করে বড় হতে চাই। সুন্দরী, কাছে এসো। কিন্তু আমি মোটেই বর্বরতা সহ্য করব না। সুলতান অসভ্য হয়ে গেলে বাকিদের কি হবে? বউকে ভালোবেসে অসভ্য হলে আমি বিশেষ সম্মাননা দেবো সেই পুরুষদের। বারংবার এসব নষ্ট কথাতে কান ঝা ঝা করছে যেন বেগমের। দ্রুত পালং থেকে নেমে দাঁড়ালো সে। এক ছুটে বাইরে যাওয়ার পূর্বেই দৌড়ে এসে ধরে ফেলল সুলতান। শক্ত করে দুহাত ধরে উদম বুকে ঠেসে ধরতে শিউরে উঠেছে বেগম। খিঁচে চোখ দুটো বন্ধ করে মিয়ে যাওয়া স্বরে বলল, অন্তত পাঞ্জাবি অথবা ফতুয়া তো শরীরে চড়িয়ে নিন। এইভাবে বেলাজের মতো ঘুরছেন কেন আমার সামনে? কেন, সমস্যা হচ্ছে তোমার? রাতে তো বিজলির বেগে ঘুরে তার বুকে মুখ গুজে দেয় বেগম। থেমে যায় সুলতান। নীরবে কাটালো কিছুক্ষণ। বেগম বের বেরিয়ে ক্ষিপ্ত হয়ে বলল, স্বৈরাচারী সুলতান। কি বললে? স্বৈরাচারী। আবার বলো। স্বৈরাচারী। আবার? বলল না বেগম। এবার সুলতান বেশ গর্বের সাথে বলল, এবার তো আমি এভাবেই থাকবো। স্বৈরাচারী শব্দটা এত সুন্দর শোনায়, আগে উপলব্ধি করিনি কেন? তুমি বলনি বলেই হয়তো। বেগমকে কিছু বলার সুযোগ না দিয়েই আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল সে। কাঁধের ওপাশে চিবুক থেকে মুখটা কানের খুব কাছে এগিয়ে নিল। মন্ত্রমুগ্ধের ন্যায় বলল, এলি। সাড়া দেয় না বেগম। শ্বাস প্রশ্বাস ঘন হয়েছে পূর্বের তুলনায়। সুলতান পুনরায় ডেকে উঠল, এলি, এলি শুনছো? এবারও নিশ্চুপ বেগম, বরং কানের কাছে নিঃশ্বাসের উষ্ণতায় আরো মিশে গিয়ে খামচে ধরল তাকে। হাসল সুলতান। উপলব্ধি করল লজ্জা পাচ্ছে মেয়েটা, অতিরিক্তই লজ্জা পাচ্ছে। কানের কাছের চুলগুলো আঙুলের সাহায্যে সরিয়ে দিয়ে বলল, প্রতি রাত প্রতিবার তোমার উল্টো করে গাউন পরার কারণ হতে চায় এই স্বৈরাচারী সুলতান। এক ঝটকায় সরে দাঁড়ায় বেগম। আধারের কারণে উল্টো করে পরা হয়েছে গাউনটা। এতক্ষণ খেয়াল করেনি সে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। অসহায় চোখে সুলতানের দিকে তাকাতেই দেখতে পেল মিটমিটি হাসছে লোকটা। কি সুন্দর সেই হাসি! অথচ একটু আগেই এই সুদর্শন পুরুষটা পৃথিবীর সবচেয়ে বেশি লজ্জার বাক্যটা সাবলীলভাবে উচ্চারণ করেছে নির্লজ্জের মতো। এমন নষ্ট বেশরম নির্লজ্জ সুলতান পৃথিবীর বুকে আর কখনো এসেছে বলে মনে হয় না। পুরো সাম্রাজ্যকে লজ্জায় ডুবিয়ে দিতে এমন একটা বিলাত সুলতানই যথেষ্ট। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। মহলের সামনের বিশাল খোলা উদ্যানে গোলাকার জায়গা ঘিরে কেদারা পেতে রেখেছে সেবকেরা। একে একে জায়গাটা ঘিরে নিচ্ছে সৈনিকেরা। অস্ত্র হাতে সকলকে নির্দেশনা দিচ্ছে মাহতাব। আরনাব, আব্দুর রহমান, তানহা, আবরার, জাওয়াদ, তোফা, হাদিদ, ফাইজা, হাফসা, মাজেদা বানু সকলেই সেখানে উপস্থিত। সুলতান শাহজাহান সাম্রাজ্যে নেই, আর ওয়াসিফা সুলতান এখানে আসেনি। উল্টো ছোট ভাইকে ইচ্ছা মতো ঝেড়েছে এমন একটা প্রস্তাবে রাজি হওয়ার জন্য। কামরায় দাঁড়িয়ে বেগমের গাউনের ওপর কোমরের বন্ধনী এঁটে দিচ্ছে সুলতান। উসখুস করছে বেগম।
তার একদমই ইচ্ছা করছে না মামা শ্বশুরের সাথে লড়তে, কিন্তু সুলতান ছেড়ে দেওয়ার বান্দা নয়, লড়তেই হবে। ধমকে উঠলেন সুলতান।